এই কোম্পানিটার নাম কি? ইন্ডেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেড। লিমিটেড মানে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, অনেকগুলো কোম্পানি আছে, যেন কর্মসংস্থান সৃষ্টি করা যায়। ইন্ডেক্স ল্যাবরেটরি বৈধ না অবৈধ কোম্পানি? সেই বৈধ নাম্বারটা কত? ভেরি গুড, অর্থাৎ 50। লাইসেন্স নাম্বার হচ্ছে 50। অর্থাৎ স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা, অন্যান্য ফার্মাসিউটিক্যালসের যেরকম ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স নাম্বার আছে, আমাদেরটাও সেম দেয়, ব্রাঞ্চ থেকে একই হবে। কারণ আমরা যেখানেই কাজ করবো, কোম্পানি ভালো, সবই ভালো, প্রোডাক্ট ভালো, কিন্তু ইলিগাল তাই কিন্তু হবে না। কারণ এটা আমাদের কেরিয়ারের সঙ্গে যুক্ত, আজীবন এখানে থাকবে, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম ছেলেমেয়েরা থাকবে, এই জন্য আগে লিগালিটি দেখতে হবে। থার্ড ওয়ান হচ্ছে ইন্ডেক্স শব্দের অর্থ হচ্ছে সূচনা। ইন্ডেক্স শব্দের অর্থ হচ্ছে সূচনা। এই মানব জাতির আদি উৎস, যেখান থেকে হাজার হাজার লক্ষ বছর আগে মানুষ তখন কিন্তু অসুস্থ হইত, তখন পেট ব্যথা হলে এই গাছের ছাল ওই গাছের মূল খেত, তখন ভালো হয়ে যেত, ঠিক এটা পুস্তকে লিখে রাখে। এইভাবে হাজার হাজার বছর ধরে একমাত্র এই আয়ুর্বেদিক চিকিৎসাই মানব জাতির এই চিকিৎসা সেবা দিয়েছে আদি থেকে, একদম সূচনা লোক। এই কারণে ইন্ডেক্স নামকরণ করা হয়েছে, যেহেতু ইন্ডেক্স ল্যাবরেটরিজের মেডিসিনগুলো হচ্ছে আয়ুর্বেদিক, সেই কারণে নামকরণ করা হয়েছে এভাবে। থার্ড ওয়ান হচ্ছে আয়ুর্বেদ শব্দের অর্থ হচ্ছে জীবন বিজ্ঞান। আয়ু মানে জীবন, ব্যাকবাগে হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কীভাবে সুস্থ থাকবে, কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, কীভাবে রোগ প্রতিকার করবে, যেন কোনো সাইড এফেক্ট না, একবারে টুটা। এই যে আমরা কী খাইলে সুস্থ থাকবো, এই যে ভাত, রুটি, আলু, শাক, সবজি, ফল, এগুলো আমাদের পূর্বপুরুষে খেয়ে নির্ধারণ করেছে যে এইগুলি ভালো আর অন্যগুলি খারাপ, এই কারণে আমরা খাচ্ছি। কিন্তু এটাও আয়ুর্বেদিক সিস্টেম। আরেকটা হচ্ছে আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে ইন্ডেক্স ল্যাবরেটরি 5টা রোগ নিয়ে কাজ করছে ফার্স্ট টাইম, যে কারণে আজকে ইন্ডেক্স সারা বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বে চলে যাচ্ছে। এই 5টা রোগ সহজ ধরনের জটিল রোগ, যে রোগের কোনো চিকিৎসা নাই, ডাক্তাররা লিখে দেয় মৃত্যুর আগ পর্যন্ত চলবে। অর্থাৎ আজকে দুপুরবেলা যদি কেউ মারা যায়, আজকে সকালবেলার ওষুধ খেয়ে মরতে হবে। এরকম 5টা রোগের নাম গতকালকে বলছিলাম। এই 5টা রোগ বাংলাদেশও আছে। সেই 5টা রোগের নাম কে বলতে পারবো? হাত তুলে কে কে বলতে পারবো? ওয়াও, অনেকে হাত উঠাইছে, তো আমি একটু হাত নামাই, একটু কাইন্ডলি পিছন থেকে বললে একটু সুবিধা হবে। মোট 5টা রোগের কারণে 90% লোক মারা যায়, কোনো চিকিৎসা নাই। জোরে একটা গল্পাই হবে, জোরে। অর্থাৎ 1 নম্বর হলো ডায়াবেটিস। এটা সহজ ধরনের একটা জটিল রোগ। এই ডায়াবেটিসকে সকল রোগের মা বলা হয়, কারণ যার একবার ডায়াবেটিস হয় তার একটার পর একটা রোগ জন্ম হয় বডির ভিতরে। বাংলাদেশে প্রতি 10 জনে 3 জনে কিন্তু ডায়াবেটিস হয়। এখন এই ডায়াবেটিস রোগী প্রথম 2, 4, 5 বছর ওষুধ খায়, খাওয়ার পরে ওষুধও পারে, ডায়াবেটিসও পারে, ওষুধে কাজ করে না। কেন কাজ করে না? ওষুধগুলো হচ্ছে কেমিক্যাল, আমাদের বডিটা হচ্ছে ন্যাচারাল। এই কারণে একটা সমন্বয় নাহীনতার কারণে একটা সময় করে ওষুধ রেজিস্ট্যান্স হয়ে যায়। তখন ডায়াবেটিস রোগীর শেষ চিকিৎসা কি? ওষুধ খেয়ে ভালো হলো না 5 বছর ধরে, এরপর শেষ চিকিৎসা কি? ইনসুলিন। কিন্তু ইনসুলিন হচ্ছে আর্টিফিশিয়াল, মানুষ ল্যাবে তৈরি করছে। আল্লাহ প্রদত্ত ইনসুলিন আর মানুষের সৃষ্টি ইনসুলিন এক না। ফলে কি হয়? ইনসুলিন দিতে 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 রুগীর চোখের পাওয়ার কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, সেক্সুয়াল পাওয়ার কমে যায়, হার্ট ব্লক হয়ে যায়, আস্তে আস্তে রুগী মারা যায়। এত ভয়ঙ্কর পরিস্থিতি। আর দুর্ভাগ্যের বিষয় হচ্ছে ইনসুলিনও বাড়ে, ডায়াবেটিসও বাড়ে। আমরা এরকম রুগী দেখছি যে ইনসুলিন 10 দিয়ে শুরু করছে, এবং 50 করে ডেলি 3 বার নেয়। একটু ঘুরে নেন। লাইন বন্ধ হয়ে গেছে, লাইন নাই তো। খুলে যাবো তো আগে তো বলেন, খুলে যাবো না, লাইনে খুলে যাবো আগে তো।
হ্যালো চেক হ্যালো। আচ্ছা আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। এটা কথা বোঝা জানি পিছনে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা থাক, চার্জে থাক, অসুবিধা নাই। চার্জ দেওয়া হয়তো ছিল আচ্ছা সম্মানিত অডিয়েন্স, আমরা যে কথা বলছিলাম এই ডায়াবেটিস রোগের যে ইনসুলিন নিচ্ছি আমরা, এই চীন গবেষণা করছে যে ইনসুলিন নেওয়ার কারণে গ্লুকোজ কমতে কমতে জিরোয় রোগী মারা যায়। এটা আমরা সবাই জানি, এটাকে বলা হাইপোগ্লাইসেমিয়া। এখন আমাদের যারা ডায়াবেটিস রোগী বাবা মা অনেকে জানে না, প্রতিদিন ডায়াবেটিস চেক করা সম্ভব। হঠাৎ একদিন ইনসুলিনের কারণে কিন্তু বেশিরভাগ রোগী মারা যায়। এই জন্য চীন বন্ধ করছে ইনসুলিন। একটা মুখে খাওয়ার ইনসুলিন আয়ুর্বেদিক ভেষজ দিয়ে তৈরি করছে চীন, এটা আমরা বাংলাদেশে নিয়ে আসছি। সেই জাদুঘরি মেডিসিনটার নাম কি বলছিলাম? ডায়াবেটিস সিম্পল। যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের ক্ষেত্রে এটা বলে দিই। 2 নম্বর হচ্ছে আমরা হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকে সারা বাংলাদেশে মানুষ মরে যাচ্ছে, কারণ টেনশনের কারণে হার্ট অ্যাটাক হয় বেশি। রক্তের কোলেস্টেরল চর্বি হলে হার্ট অ্যাটাক হয়, ওজন বেড়ে গেলে হার্ট অ্যাটাক হয়, মানে যারা গ্যাস্ট্রিক তাদের হার্ট অ্যাটাক হয়, মানে হার্ট অ্যাটাকে মানুষ মারা যাচ্ছে। এই হৃদরোগ, এই হার্টের মূল মেডিসিন, হার্ট ব্লক যাদের আছে, হার্ট ব্লক অর্থাৎ 100% ব্লক হয়ে গেছে, 3-4টা আর্টারি ব্লক হয়ে গেছে, ব্লক শুধানোর মেডিসিন একমাত্র ইন্ডিয়া বাংলাদেশে নিয়ে আসছে। বাইপাস সার্জারির বিকল্প মেডিসিন, সেটার নাম কি? এটা একটু খাওয়ার নিয়মটা আমি বলে দিতে হবে। যাদের বুক ধরফর করে, হার্ট কিন্তু হঠাৎ করে হার্ট রোগ দেখা দেয়, বুক ধরফর করবে, মনে হয় যে হার্ট একটু চাপ দিয়ে মনে হয় বুকের মধ্যে একটু ব্যথা ব্যথা হচ্ছে, মাঝে মধ্যে পানি খেলে চলে যায়, আবার হয়, এরকমভাবে কিছুদিন চলবে। যাদের হার্টের সমস্যা অল্পতেই ঘেমে যাবে, শুরু অল্পতেই রেগে যাবে, আগে মেজাজ ঠান্ডা ছিল, ইদানিং কেন জানি ভালো মতো ভালো লাগে, এরকম আছে না, এটা হার্টের প্রবলেম। তাদের ক্ষেত্রে অর্জুনারিটা 2 চামচ করে ডেলি 3 বার চলে। আর যাদের হার্ট ব্লক আছে, ডাক্তার বলে দিছে হার্ট ব্লক, ওষুধ খেতে হচ্ছে, তাদের জন্য গরম পানি দিয়ে খাবে। অর্জুনারি কি পানি? গরম পানি খাবে, পুরাতন তেঁতুল দিয়ে মিশিয়ে সুন্দর করে চা বানিয়ে খাবে। তাহলে অর্জুনারি 3 থেকে 4 চামচ, সমপরিমাণ গরম পানি, 2 চামচ পুরাতন তেঁতুল। গতকালকে বলছিলাম না, 2-3 সপ্তাহের মধ্যে রুগী দেখবেন বুকে ব্যথা চলে গেছে, রুগী হাঁটবে এরকম। তো 3 নম্বর রোগ হচ্ছে অ্যাজমা রোগ। আমাদের অঞ্চলে বোধহয় হাঁপানি বা অ্যাজমাই বলে, শ্বাসকষ্ট, ঠিক না? শ্বাসকষ্ট রুগীরা ঘরে ঘরে আসে, কিন্তু শ্বাসকষ্টের কিন্তু কোনো চিকিৎসা নাই। 2-4 প্রথমে শ্বাসকষ্ট রুগী যারা, তাদের সর্দি কাশি থাকে। শ্বাসকষ্ট রোগ কিন্তু হঠাৎ করে হয় না। প্রাথমিক লক্ষণ কি? সর্দি কাশ। 6 মাস পরে সর্দি কাশি ভালো হবে না, তারপরে একটু শ্বাসকষ্ট হবে, সিঁড়ি ওঠে বা ভারী কাজ করবে। এরপরে আমরা কি করি? মন্টিলুকাস, একটা প্রিভেন্টিভ মেডিসিন আছে মন্টিলুকাস, এটা খেলে সাময়িক ভালো থাকে। তারপরে ব্রোডিন, ভ্যান্টোলিন, সালটোলিন, অ্যামাডোফাইলিন, ডিউফাইলিন, ডক্সিফাইলিন, এরকম কিছু ওষুধ আছে, একটা বাজারে কমন ওষুধ। রুগীর দুর্ভাগ্য তখনই যখন ওষুধে কাজ করে। যারা অ্যাজমা রোগী, এরা 5 বছর ওষুধ খাইতে খাইতে যখন ওষুধে কাজ করবে না, ওই অ্যাজমা রোগীর শেষ চিকিৎসা কি? ইনহেলার। আচ্ছা আপনারা কি দেখছেন যে ইনহেলার অনেকে ঘন্টায় ঘন্টায় ইনহেলার নিচ্ছে, কিন্তু শ্বাসকষ্ট ভালো হচ্ছে না? কারণ ইনহেলারও কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়, এটা কেমিক্যাল একটা। সেই মুমূর্ষ রোগীদের জন্য শুভ সংবাদ, ইন্ডেক্স ল্যাবরেটরি মুখে খাওয়ার একটা ইনহেলার বাংলাদেশে নিয়ে আসছে। মুখে খাওয়ার ইনহেলার
সেই ইনহেলারটার নাম কি? কর্নারে। সবাই মনে রাখছে, একটু করতালি হবে আপনাদের জন্য। অর্থাৎ আপনারাই ম্যাক্সিমাম রুগীদের কিন্তু অ্যাডভাইস দিতে পারবেন, আমি যতটুকু দেখলাম। হ্যাঁ, 4 নম্বর রোগ হচ্ছে গ্যাস্ট্রিক। এই গ্যাস্ট্রিকে মানুষ কিন্তু সহজে মারা যায় না, কারণ 2-4-5 বছর স্যাপ্রোলোসিকিন এগুলো খেলে ভালোই থাকে। কিন্তু আমরা এমনও গ্যাস্ট্রিকের রুগী দেখছি যে পাওয়ার বাড়াইতে বাড়াইতে গ্রুপ চেঞ্জ করতে করতে সার্জের বডি খায়, সকালে রাত্রে, এরপরও গ্যাস্ট্রিক ভালো হয় না। এরকম রুগী দেখছি না? ওই রুগীদের দুঃসংবাদ, পরবর্তীতে আলসারে মারা যাবে। যখন গ্যাস্ট্রিকের মেডিসিন রেজিস্ট্যান্স হয়ে যায়, এবং গ্যাস্ট্রিকের মেডিসিন দীর্ঘদিন খেলে কি হয়? রেজিস্ট্যান্স হয়ে যাবে, কোনো কাজ করবে না। 2 নম্বর হলো গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খেলে সেক্স পাওয়ার কমে যাবে। 3 নম্বর হলো গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খেলে আলসার। এটা আমরা সবাই জানি। একটা রেনিটির একটা ওষুধ বন্ধ করে দিচ্ছে না? ওইটা খাইলে ক্যান্সার। তারপর ইন্ডেক্স ল্যাবরেটরি আলসারের জীবাণু মারার জন্য একটা গ্যাস্ট্রিকের ক্যাপসুল নিয়ে আসে। সেই ক্যাপসুলের নাম কি? ডায়ালিডাইড। কিন্তু তার সঙ্গে পাকস্থলী পরিষ্কার করার জন্য পাকস্থলী হুইল পাউডার বলা হয়, হুইল পাউডার। অর্থাৎ পাকস্থলী পরিষ্কার করবে, সেটার নাম কি? সিরাপের নাম সেই 2টা ওষুধ, জাদুকরি ওষুধ। এটা দিয়ে দিলে রোগী আস্তে আস্তে স্থায়ীভাবে ভালো হবে। 5 নম্বর রোগ যেটা, এটা হলো অশ্ব বা গ্যাস রোগ। চার্জ হইতেছে। অশ্ব অথবা গ্যাস রোগ কিভাবে বুঝবো? প্রথমে ওই রোগীর অশ্ব বা গ্যাস রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যারা দেখবেন 2 দিন পর পর বাথরুমে যান, বুঝতে হবে ভবিষ্যতে তার জন্য একটা রোগ অপেক্ষা করতেছে। সেই রোগটার নাম হচ্ছে অশ্ব রোগ। অশ্ব রোগের একটা প্রধান কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য। 2 নম্বরে বলবেন যে অপেক্ষা করতে করতে একদম কাছাকাছি আপনি চলে গেছেন রোগের কাছে, রোগ আপনার কাছে আসে না। সেটা হলো কখন? যখন মলদ্বারে রক্ত আসবে, মলত্যাগ করার সময় জ্বালা পোড়া করবে, ব্যথা করবে, অনেক সময় মলদ্বার ফুলে যাবে। আরেকটা স্টেজ হচ্ছে কি? মল ত্যাগ করার সময় অ্যানাসটা ঝুলে যাবে, চাপ দিয়ে দিতে হবে। এটা ভয়ঙ্কর স্টেজ। অনেকের কাছে আঙুলে ঢোকার মতো 2-3টা ফোল্ড বাইরে গেছে, এক্ষেত্রে অপারেশন করতে হবে। অপারেশন করার পরে 2-3 বছর পরে, 5 বছর পরে এই রোগটা আবার হয়। অপারেশন এই রোগের কোনো স্থায়ী চিকিৎসা নয়। অপারেশনের বিকল্প একটা মেডিসিন ইন্ডিয়া বাংলাদেশে নিয়ে আসছে। সেই মেডিসিনটার নাম কি? আর একটা ক্যাপসুল পাইলোপিয়া, এরপরে ক্যাপসুল কলোরেক্স, এগুলো চলবে। আমাদের এই মেডিসিনগুলো দিলে রুগী 15 দিন 1 মাসের মধ্যে রুগী আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, কিন্তু ওষুধ বন্ধ করা যাবে না। আমাদের রোগটা যেন স্থায়ীভাবে ভালো হয়, রোগটা যেন জীবনে আর কখনো না হয়, কতদিন খেতে হবে? 120 দিন। 120। তো ধন্যবাদ। আমরা যারা নতুন আসছি, আপনাদের সহযোগেই আমরা সেটা রিভিউ করেছি। তো আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। গতকালকে আমরা আজকে পর্যন্ত যেটা আলোচনা করলাম, 5টা রোগের কারণে কত % মানুষ মারা যায়? কত %? 90% লোক মারা যায়। 5টা রোগের কারণে 90% লোক মারা যায় সারা পৃথিবীতে, কোনো চিকিৎসা। আর বাকি কত % রয়েছে? 10%। এই 10% রোগ নিয়ে আজকে আলোচনা করব। আমরা সবার রাজি আছি? তাহলে মোটামুটি 100% রোগীর সেবাটা দেওয়া যাবে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে কি, বাকি 10% রোগী যে রোগের কারণে মারা যায়, এই রোগগুলি ভয়ঙ্কর না। এই রোগ মানুষ হঠাৎ করে মারা যায়। এই রোগ এমন একটা রোগ, এটা ধরেও না, সারেও না, মারেও না। ভাইরাসের মতো আছে না, ফ্রিজেরা ভাইরাসের মতো। এরকম 1 নম্বর রোগটা হচ্ছে চুলকানি রোগ। চুলকানি রোগে মা ভর্তি হচ্ছেন কেউ? ভাই আমার আপন চুলকানি রোগে মারা গেছে। চুলকানি কেউ মারা যায়, এটা বছর বাই বছর চলতে থাকে। অনেকে আবার মনে করে এটা
ওষুধ খেলে কিছুদিন ভালো থাকবে, না খেলে আবারও একটা সময় পরে তার রক্তে দূষিত হয়ে যায়, রক্তের সঙ্গে জীবাণু মিশে যায়, তখন রক্তের মধ্যে একটা আর্সেনিক বিষাক্ত পদার্থ থাকে, ওই বিষাক্ত পদার্থের কারণে তার ক্যান্সারে কনভার্ট হয়। অর্থাৎ এই রোগটাকে বলা হয় সোরিয়াসিস। তখন ওই রোগী ফ্লুগাল খাওয়ালেও চর্মরোগ ভালো হবে না, তাকে ইনজেকশন দিলেও তার চর্মরোগ ভালো হবে না। এরকম আছে না স্কিন ডিজিজ? যাদের এই রোগ আছে, আপন আত্মীয় স্বজন এখনো ভাগ্যবান, তাদের জন্য আমরা একটা ওষুধ নিয়ে আসি, এই রোগটা নিয়ে আলোচনা করি। 2 নম্বর রোগ, 1 নম্বর রোগ হলো চুলকানি, 2 নম্বর রোগ হচ্ছে অনেকে বাতের ব্যথা, এরা হাঁটু দিরাগানা ব্যথা করে, মাজা ব্যথা করে, রুগীরা সহজে মারা যায় না। আসে না এরকম রোগী? মানে ব্যথায় হাঁড়ি এই লাড়ি লইয়া এরকম পুজোয় হাঁটে, 10 বছর ধরে ব্যথা, 20 বছর ব্যথা, রুগী নড়ে না। কি আমরা শুনছি যে ব্যথার কারণে রুগী মারা গেছে? হাঁটু ব্যথা, হাঁটু ব্যথা করে সহ্য করতে না পেরে হয়ে গেছে। হ্যাঁ, মানে নামাজ চেয়ারে বইবে, নামাজ পড়ে অনেক মসজিদে দেখবেন চেয়ারের সঙ্গে আস্তে আস্তে বাড়তেছে। হ্যাঁ, তো আমি সেই মেডিসিনগুলো নিয়ে আজকে আলোচনা করব। রোগের কয়টা? 10% মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় 3টা রোগের কারণে। এর মধ্যে একটা রোগ হলো চুলকানি, 2 নম্বর রোগ হলো ব্যথা রুগী, আস্তে আস্তে হাড্ডি ক্ষয় হইতে হইতে পরে পঙ্গু হয়ে রুগীর অপারেশন করতে হয়, ফলে বিছানা করে আস্তে আস্তে মারা ভয়ঙ্কর। অপারেশন করলেই এই বিষয়। 3 নম্বর রোগ আরেকটা, আজকে কিভাবে বলি, অনেকে এটা গোপন রোগ বলে, গোপনে মানুষ মারা যায়। এই মহিলা পুরুষের গোপন রোগ মানে যৌন রোগ বলে। যৌন রোগের কারণে মরতে হচ্ছে মানে যৌন রোগ, সেক্সুয়াল ইনসাফিসিয়েন্সি ডিসঅর্ডার, প্রিম্যাচুর ইজাকুলেশন। 18 বছর নিচে কেউ আছে নাকি? 18 বছর নিচে কেউ না, একজন আটু গেছে। 18 বছর নিচে কেউ আসিস ভুলে উঠে গেছে। আচ্ছা যাও, আমার মনে হয় সবার ঘর বয়স যদি ঝুঁক করে 18 উপর হয়ে যাবে সকলে, ঠিক না? তো যারা 18 নিচে আছে তাদের জন্য একটা করতালি হবে। বয়স 18 উপরে। আচ্ছা, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো আজকে। আর সম্মানিত অডিয়েন্স, এই ভদ্রলোক আপনারা যাকে স্লাইডে দেখতে পাচ্ছেন, মানুষ কত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে গবেষণা করে। উনি গবেষণা করছে চুলকানি অ্যালার্জি, যে একজন মানুষের কেন চুলকানি হয়, এই নিয়ে গবেষণা করতে করতে উনি নোবেল পাইছে, 3 বার নোবেল পুরস্কার পাইছে ভদ্রলোক। ঠিক আছে, এই ডক্টর লিনাস পাউলিং উনি 3 বার নোবেল পুরস্কার পেয়েছে, একজন মাত্র ব্যক্তি। উনি গবেষণা করে দেখছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রোগ হয়, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত রোগ হয়, সকল রোগের মূল কারণ মাত্র একটা। উনি এমন ইম্পর্টেন্ট জিনিস আবিষ্কার করছে, চুলকানি আবিষ্কার করছেন না। তাহলে একটা কারণ যদি দূর করা যায়, তাহলে মানুষ মৃত্যুর আগে হসপিটালে যাওয়া লাগবে। আমরা কি একটা কারণ আজকে জানতে না, পরে একদিন সবাই জানতে চাই? তাহলে জোরে একটু করো, তাহলে আশা করছি আপনাদের জন্য।
You can trace every sickness, every disease and every ailment to toxin accumulation. মানবদের যত রোগ হয় সব রোগের মূল কারণ এই ব্লাডের টক্সিন। কারণ রক্ত যদি বিষাক্ত হয়ে যায় তাহলে মানুষের রোগ একটার পর একটা হতে থাকে। সব রোগ রক্তের সঙ্গে রিলেটেড। যেমন রোগের নাম ডায়াবেটিস, কিসের রোগে রিলেটেড? রক্তে গ্লুকোজ বাড়লে আস্তে আস্তে ডায়াবেটিস হয়। রোগের নাম হাই প্রেশার, কিসের রোগে রিলেটেড? রক্তে কোলেস্টেরল বাড়লে হাই প্রেশার হয়। অর্থাৎ প্রতিটা রোগ রক্তের সঙ্গে রিলেটেড। এখন রক্ত কেন দূষিত হয়? এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ফ্রুটস, ভেজিটেবলস, কেমিক্যালস, ড্রাগস এবং এই যে যত ডেইরি ফুডগুলো আছে, এই চাষের মাছ, চাষের মুরগি, এগুলো অনেক ক্ষতি করে দেবে। এগুলোর কারণে মানবদের 10 প্রকারের বিষাক্ত তৈরি হয় রক্তের মধ্যে। লেড এবং ক্যাডমিয়াম এই দুটা পদার্থ যদি কারো রক্তে তৈরি হয় সে ভবিষ্যতে ক্যান্সারে মারা যাবে। আমাদের এলাকায় অনেকে ক্যান্সারে মারা যাচ্ছে না, কিন্তু রোগীরা জানে না সে কি কারণে মারা যায়। রক্তের মধ্যে লেড এবং ক্যাডমিয়াম থাকলে সে ক্যান্সারে মারা যাবে। কারো রক্তে যদি নিকোটিনামাইড একটা বিষাক্ত পদার্থ হয় এগুলোর কারণে সে ভবিষ্যতে ফুসফুসের ক্যান্সারে মারা যাবে। নিকোটিনামাইড। কারো রক্তে যদি আর্সেনিক থাকে তাহলে সে ত্বকের ক্যান্সারে মারা যাবে। কারো রক্তে যদি সালফার থাকে তার হাত পা পচে যাবে, গ্যাংগ্রিন হয়ে সে মারা যাবে। কারো রক্তে যদি ইউরিক অ্যাসিড থাকে, ইউরিয়া, সে কিডনি রোগে মারা যাবে, কিডনি ডায়ালাইসিস করতে করতে মরবে। অর্থাৎ কারো রক্তে যদি ট্রাইগ্লিসারল ক্ষতিকর চর্বি থাকে সে হার্ট ব্লক হয়ে মারা যাবে। অর্থাৎ এই রক্তের ক্ষতিকর বিষাক্ত পদার্থগুলো এই বিভিন্ন কারণে রক্তে জমতে থাকে। তো এখন এই বিষাক্ত হলে কি হবে? প্রথমে কিছু লক্ষণ দেখা দিবে, চুলকানি, অ্যালার্জি, এটা হলো রক্ত বিষাক্ত হওয়ার প্রাথমিক লক্ষণ। এরপরে আস্তে আস্তে ভয়ঙ্কর রোগ হবে। এই যে একটু আগে বললাম, এই ব্রেস্ট ক্যান্সার, সোরিয়াসিস, ত্বকের ক্যান্সার, এনাল ক্যান্সার, মলদারে ক্যান্সার হবে, ফুসফুসের ক্যান্সার, গ্যাংগ্রিন, কিডনিতে ক্যান্সার, রোগী আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হবে। তারাও কিন্তু আমাদের মতো হাজার বছরের স্বপ্ন নিয়ে বেঁচেছিল, আজকে কেউ নাই। শুধু তাদের সমস্যাটা কি ছিল? রক্তটা দূষিত ছিল। এই আমাদের যাদের রক্ত দূষিত কিচ্ছু করার নাই, তাদের জন্য এই রোগগুলি অপেক্ষা করতেছে। এই রোগগুলি হঠাৎ করে হয় না। এই রোগগুলি হওয়ার আগে 3টা লক্ষণ দেখা দিবে। যার রক্ত বিষাক্ত তার কয়টা লক্ষণ দেখা দিবে? এই 3টা আমরা আজকেই বলবো, যেহেতু সবার আগ্রহ আছে। কি রাজি না সবাই? আমাদের নিজেদের উপকার হলো। 1 নাম্বার, যাদের রক্ত বিষাক্ত তাদের চুলকানি, অ্যালার্জি, একজিমা ওষুধ খাইলেও ভালো হবে। এরকম রোগী ঘরে ঘরে আছে। নাম্বার 2, সারাদিন ভালো, রাত্রে রাত্রে জ্বর, প্যারাসিটামল খায়, ওষুধ খায়, জ্বর ভালো হয় না। 1 মাস ধরে জ্বর, 2 মাস, 6 মাস, 1 বছর ধরে জ্বর। এই জ্বরের কারণে শরীর হাত পা চাবায়, কামড়ায়, ব্যথা করে অস্থির, মনে থেকে ভিড়াই রাখছে, রক্ত বিষাক্ত। নাম্বার 3, যারা ঘুমের বড়ি খেয়ে ঘুম আসে না, ছটফট ছটফট করে চোখের নিচে কালো হয়ে যায়, ঘুম আসতেছে না, মাথা ব্যথা, মাথা জ্বালা পোড়া। এই 3টা লক্ষণ যাদের আছে আমি মনে করি আজকে থেকে তার একটা ওষুধ খাইতে হবে, যেটা পুরোটা রক্তটা বডি থেকে বাইর করবে প্রস্রাবের মলের মাধ্যমে। 120 দিন খাওয়ার পরে আবার নতুন রূপের রক্তটা তৈরি হবে, শিশু বাচ্চার মতো। সেই মেডিসিনটা আজ থেকে 5000 বছর আগে নাগার্জুন একজন ভদ্রলোক এই ওষুধটা তৈরি করছে, 5000 বছর আগে। উনি বর্তমানে জীবিত থাকলে 3 বার না 3000 বার মতো দিতে হবে। এই মেডিসিনটা আমরা ইন্ডিয়া বাংলাদেশে নিয়ে আসছি। আমি মনে করি আজকে অডিয়েন্সে যারা আছি সবার রক্ত বিষাক্ত কম বেশি। অন্য কোনো কিছু খাই বা না খাই ভাই, অন্তত এই ওষুধটা আমরা খাবো। সেই মেডিসিনটা জানতে চাইনি সবাই, তাহলে ধরে একটু করতালি লাগে। সেই মেডিসিনটার নাম হচ্ছে প্লুরিডেন, সিম্পটম একটা ওষুধ। বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, কিন্তু ফর্মুলেশন আলাদা। ইন্ডেক্স ল্যাবরেটরির ফর্মুলেশন হলো 5000 বছর আগে। 2 চামচ করে ডেলি 3 বার ভরা পেটে খাবেন আজকে থেকে। যারা চাকরিজীবী
2বার খাবেন, 3 চামচ করে ডেইলি 2বার। এভাবে 1 মাস খাওয়ার পরে আপনার চুলকানি, অ্যালার্জি, একজিমা, বিষাক্ত পদার্থ সব বাইরে হবে। মনে হচ্ছে চুলকানি বাইরে গেছে, আসলে বাড়ে না। পরের মাসে দেখা দেখবেন যে ত্বক সুন্দর হয়ে গেছে, ফর্সা। 120 দিন পর দেখবেন একদম শিশু বাচ্চা ফ্রেশ ত্বক। এরকম এটা 2 চামচ করে ডেলি 3 বার। এটা কি দ্বারা তৈরি? অনন্তমূল, এই যে নিম গাছ, কালো মেঘ বা চিরতা, এটা হচ্ছে রক্তচন্দন, যেটা দেহের ভিতর রক্ত তৈরি করে। এটা হচ্ছে দারুমণিত্রা, এটা হচ্ছে মেহাদি গাছ, এন্টিফাঙ্গাল। এগুলো এরকম 70টা ভেষজ শোধন করে তারপরে মেডিসিনটা তৈরি করা হচ্ছে। এভাবে পিউরিটিস খেলে কি হবে? প্রথমে রক্ত ক্লিনজিং করবে, প্রস্রাবের মাধ্যমে, মলের মাধ্যমে, ঘামের মাধ্যমে বাইরে হবে। দুর্গন্ধ হবে, শরীর থেকে দুর্গন্ধ আসবে, মুখ থেকে দুর্গন্ধ আসবে, এতে ভয়ের কোনো কারণ নাই। একেবারে 120 দিন পরে এই চুলকানি, অ্যালার্জি, মনে হচ্ছে সব রক্তগুলো বাইরে হচ্ছে। ত্বকের উপরের লেয়ারগুলো উপর দিয়ে বাইরে হবে, ভিতরগুলো মলের মাধ্যমে, প্রস্রাবের মাধ্যমে বাইরে হবে, এতে ভয়ের কোনো। এই জন্য যারা পরিষ্কার করতে চান, বডিটারে ক্লিনজিং করতে চান, ফুল বডি, তাদের জন্য পিউরিটি ব্যালেন্স, এই রক্তের উপাদানগুলোকে ব্যালেন্স করবে, বডির ভাইটাল অর্গানগুলোকে ব্যালেন্স করবে, বডির হরমোন ব্যালেন্স করবে, অ্যাডাপ্টোজেন হরমোন, এই হোমিওস্ট্যাসিস সিস্টেমকে ব্যালেন্স করবে, এত সুন্দরভাবে আমাদেরকে সুস্থ করবে। 120 দিন নরিশিং, মানে নতুন রক্ত তৈরি হবে। এই জন্য কষ্ট করে আমি সবসময় আয়ুর্বেদিক মেডিসিনটা 120 দিন খাওয়ার জন্য বলি। এরকম তো অলরেডি যাদের চুলকানি, অ্যালার্জি, একজিমা হয়ে গেছে, সিগন্যাল, রেড সিগন্যাল, তাদের কি করতে হবে? অ্যালার্ট্রন খাইলাম, ফ্যাক্সোফানাডিন খাইলাম, সাময়িক করলো, এটা কিন্তু রোগ ভালো না। তাদের স্থায়ীভাবে ভালো করতে গেলে কি লাগবে? এই 2টা মেডিসিন, পিউরিডেক্স এবং নিমাজেন। পিউরিডেক্সটা রক্ত শোধন করবে, নিমাজেন অ্যালার্জি, চুলকানি যেটা অলরেডি হয়ে গেছে এটা বন্ধ করবে। আর সঙ্গে আমাদের একটা নিম সাবান, গতকালকে বলছিলাম, এই নিম সাবানে গোসল করবে, রুগী একেবারে আজীবনের জন্য ফ্রেশ, টেনশনের কোনো কারণ নেই। তবে আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল আমরা 100 জনের মধ্যে 80 জন ভালো হলে এটা মার্কেটে ছাড়ি, আর বাকি 20 জনের বডি মেকানিজম এক একজনের এক এক রকম। এগুলো বুঝে বুঝে সাপোর্টিং মেডিসিন দিতে হচ্ছে। হাইলি বোর্ড, এর লিভার যদি কারো ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে তার চুলকানি, অ্যালার্জি ভালো হবে। এক্ষেত্রে হাইলিবোর্ড যোগ করতে হয় কারো ক্ষেত্রে, এতে 100 জনের মধ্যে 90 জন ভালো হবে। আর 10 জনের ক্ষেত্রে নিয়ম কানুন মেনে চলতে হবে 100%। অ্যালার্জি জাতীয় খাবার খাবে না। অনেক আছে ভাত খেলে অ্যালার্জি হয়, ভাত খেলে আমরা ডাক্তার দেখে চেক করে ধরতে পারবে না, পরে কেউ কি ভাত বন্ধ করতে পারবে? তার অ্যালার্জিও ভালো হবে। এই জন্য খাবার বন্ধ করে অ্যালার্জি বন্ধ করে লাভ নেই। তার পিউরিনেস খাইয়া রক্ত শোধন করলে আর ভাত খেলেও অ্যালার্জি হবে না। অনেকে ঠান্ডা পানিতে গোসল করলে অ্যালার্জি হয়, এই পানিতে অ্যালার্জি হয়। এগুলো সবার ক্ষেত্রে আগে চিকিৎসা দিতে হবে। ইচিনেক্স অ্যান্টিবায়োটিক, যাদের অলরেডি একজিমা হয়ে গেছে, অনেক অ্যান্টিবায়োটিক খাইছে, তাদের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে। ইচিনেক্স, ইন্ডোজেন, এটা হলো আয়ুর্বেদিক স্টেরয়েড। স্টেরয়েড হলো সব রোগের মহা ঔষধ। অনেক রুগী আছে 100 জনের মধ্যে 2-5 জন, আপনি সব ওষুধ দিচ্ছেন, রুগী কিন্তু ভালো হবে না। তার ক্ষেত্রে স্টেরয়েড দিতে হবে পুরানি। 9 রুগী বাঁচবে, 9 রুগী মরবে। শেষ চিকিৎসা আমাদের ইন্ডোজেনের সকল রোগের ক্ষেত্রে শেষ চিকিৎসা এটা স্টেরয়েড, দেহের ভিতরে মেডিসিনের অ্যাকশন বাড়ায়। এই জন্য এটা সবাই এটা দিতে পারবেন। ইন্ডোজেন এটা সুপার মেডিসিন, এটার মূল উপাদান হচ্ছে অ্যাসপারাগাস রেসিমোসা। হ্যাঁ, অ্যাসপারাগাস রেসিমোসা শতমূলী গাছের নির্যাস থেকে এটা তৈরি করা হয়। তো সম্মানিত অডিয়েন্স, আমরা 3টা রোগের মধ্যে 10% রোগী মারা যায়, এর মধ্যে কয়টা রোগ আলোচনা করলাম? একটা। 2 নম্বর রোগটা হচ্ছে ব্যথা রোগী। ব্যথা রোগী আমাদের প্রতিটা ঘরে ঘরে আছে, কম বেশি আছে কিনা? কারো হাঁটু ব্যথা, কারো মাজা ব্যথা, কারো পায়ের গোড়ালিতে ব্যথা, কারো হচ্ছে হাতে ব্যথা করে,
কারো আছে শুধু জয়েন্টগুলোতে ব্যথা করে, এটাকে বলা জয়েন্ট পেন বা গাউট। এটা জয়েন্টগুলো ফুলে যায়, এটা রক্তে যদি ইউরিক অ্যাসিড বেড়ে যায় এই জীবনে ব্যথার খেলে ভালো হবে, ভয়ঙ্কর। অনেকের আছে নিউরো আর্থ্রাইটিস, এই হাতে পায়ের আঙুলগুলো এমনি বাঁকা হয়ে যায় ঠান্ডা লাগলে, পরে টাইম না সুতা করতে হবে। এটা সাধারণত যারা বৃদ্ধ, বয়োবৃদ্ধ আমাদের বাবা মা তাদের ক্ষেত্রে এটা বেশিরভাগ দেখা যায়। এটা এক ধরনের আর্থ্রাইটিস। আবার আরেক ধরনের রোগ হলে প্যারালাইসিস, এটাও বাতের ব্যথা। এমনি খুব ব্যথা নাই, কিন্তু হাত পা অবশ, পাগুলি বারবার লাগে। এই প্যারালাইসিস হওয়ার আগে কিছু লক্ষণ দেখা দেয়। আপনি কোনো কিছু ধরতে গেলে বারবার পড়ে যাবে, যাদের কোনো কিছু ধরতে গেলে বারবার পড়ে যায় বুঝবেন যে ভবিষ্যতে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা। অনেক সময় ভাত খেতে গেলে জিহ্বা কামড় পড়ে, গালে কামড় পড়ে, হঠাৎ করে ইদানিং বুঝতে হবে যে ভবিষ্যতে প্যারালাইসিসের লক্ষণ। কথা বলতেছে না একটা, আয়ে বলছে আরেকটা, এ থুকু দিয়ে আবার কথা শুরু করে আছে না, এটাও প্যারালাইসিসের লক্ষণ। হঠাৎ করে দেখবেন এই চোখ একটা ছোট হয়ে যায়, আবার আস্তে আস্তে নিজে নিজে বড় হয়, প্যারালাইসিসের লক্ষণ। যাদের শরীরের মাংসপেশিগুলো মাঝে মধ্যে এরকম কাঁপে, তাই পা নিজে নিজে ঠিক হয়ে যাবে, ভবিষ্যতে প্যারালাইসিসের লক্ষণ। এরকম অনেক রোগী আছে না জানার কারণে পঙ্গু হয়ে যায়। এই চিকিৎসা বিজ্ঞানে 80 প্রকারের বাতের ব্যথা, 80 প্রকার। আরেকজন আছে চুলকানি দিলে শরীরে ফিলা যায়, এটাও এক ধরনের বাত। আঞ্চলিক ভাষায় মতো পিঁপড়ি বাত বলে, এটাই বাত। তো আমরা এই 80 প্রকারের বাত ব্যথার জন্য বাজারে কিছু কমন ওষুধ আছে। আমরা ব্যথার রুগীদের এই দানা দানা ক্যাপসুল দেই, ব্যথার ক্যাপসুল ডাইক্লো বানায় লাল রঙের, কোম্পানিও এরকম লাল রঙের বানায়। কারণ আমাদের মা বোনেরা ভাই লাল রঙের একটা ব্যথার ক্যাপসুল দিয়ে দেয়, খাইয়া ভাই। অনেকে ন্যাপ্রোক্সেন, তারপরে এসিক্লোফেনাক, তারপরে টলপ্রিসল, ইটুরিকক্সি, কিটোরুলা, রফিকক্সি, প্যানাজিকাম, ইন্ডোমেথাসিন, তারপরে কর্টিসল, এরকম হাজার হাজার ওষুধ আছে। এই সবগুলো ব্যথার ওষুধকে বলা হয় নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। এই ব্যথার ওষুধ খেলে মানবদের একটা অঙ্গ নষ্ট হয়ে যায়। সেই অঙ্গটা আমাদের জানা আছে, ওয়াও ভেরি গুড, কিডনি। একটা গবেষণায় বলা হয়েছে যে ব্যথার কারণে আজ পর্যন্ত কাউকে মরতে দেখা যায়, কিন্তু 1 টাকা দামের একটা ডাইক্লোফেন খেলে তার কিডনি নষ্ট হয়েছে, মারা যায়। এই জন্য আজকে সুসংবাদ যারা আসছে, অনেকে চেনা জানার মধ্যে এরকম ব্যথা রোগী আছে, একটা প্রপার ইনফরমেশন জীবন বাঁচাতে পারে। আজ থেকে আর কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না। ইন্ডেক্স ল্যাবরেটরি একটা আয়ুর্বেদিক ব্যথার ওষুধ নিয়ে আসে, যেটা 5000 বছর আগের ফর্মুলেশন, নাম শুনবেন না, বৃহৎ বাত গদাঙ্কুশ, নামটা অদ্ভুত। এই ওষুধটা খেলে 80 প্রকারের ব্যথা ভালো হবে, কিডনিতে সাইড এফেক্ট হবে না। এটা ইন্ডেক্স বাংলাদেশে নিয়ে আসছে, জোরে একটা করতে চাই। সেই মেডিসিনটা আমরা বাংলাদেশে নিয়ে আসছি, জাদুঘরি মেডিসিন আর্থোডেক্স। এই মেডিসিনটা বাজারে যাবেন, হাজার হাজার ওষুধের দোকান পাওয়া যাবে না, কারণ আমাদের এই প্রোডাক্ট ট্রেনিং নিতে হয়, তারপর শুরু করতে হয়, তারপর ডক্টর যাবে, তারপর ডক্টর লিখবে। কারণ অ্যালোপ্যাথি ওষুধে গেলে তারা ব্যবসা করে অভ্যাস, ভাই এটা গায়ের 500 টাকা 50 টাকা দিব দিয়ে যান। আমাদের এই সিস্টেম নাই, আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আগে 100% থাকে, রুগী ভালো হলে এমনি অটোমেটিক চলবে। আজকে ইন্ডেক্স ল্যাবরেটরিজ 5 কোটি টাকা ওভার করছে, অনেক 22টা কোম্পানি বন্ধ হয়ে গেছে লকডাউনে। যারা 100 টাকার ওষুধ 30 টাকা বেছে, গায়ের রেট 300 টাকা 30 টাকা বেছে, এরকম কোম্পানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। কারণ যারা অসুস্থ অসহায় তারা কখনো এই মেডিসিন খাবে না, নিজের আপনজনের জন্য এগুলো নিবে না। আর ইন্ডেক্সের মেডিসিন একজন খাবে, সে ভালো হবে, 10 জনকে ইনভাইট করবে। আজকে ইন্ডেক্স আপনাদের দোয়ার প্রতিষ্ঠান। আমরা যারা মনে প্রাণে মানুষকে সেবা দিতে চাই, আমি মনে করি আপনার সেবার মাধ্যমে সম্মানজনক একটা ইনকাম চলে আসবে। জাস্ট একটা সিদ্ধান্ত নিতে হবে, খাবে কিভাবে আর্থোডেক্স, সকালে একটা, রাত্রে একটা, ভরা পেটে। এটা খেলে আলাদা কোনো গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া দরকার নেই।
তবে যাদের গ্যাস্ট্রিক আছে আগে থেকে তাদের ক্ষেত্রে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ লাগবে। এটা উদ্ভিদ প্রাণীজ খনিজ বিভিন্ন র ম্যাটেরিয়াল তৈরি করতে হয়। একটা ভেষজ দিতে হয় যেন ব্যথা কমে, আরেকটা ভেষজ দিতে হয় যেন প্যারালাইসিস না হয়, আরেকটা ভেষজ দিতে হয় যেন কিডনি নষ্ট না হয়। এত সুন্দর করে আয়ুর্বেদিক ওষুধগুলো তৈরি করে। আর প্যারাসিটামলে শুধু ডাইক্লোরোফেন না, শুধু ব্যথা যাবে, কিন্তু কিডনি যেন সাইড এফেক্ট না হয় এই র ম্যাটেরিয়ালস লোকে দেওয়ার সুযোগ না। এই কারণে আমরা ইন্ডেক্স আজকে সারা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছি। ব্যথাকে না বেরোক এই স্লোগানকে বাস্তবায়ন করার জন্য আমরা প্রতিটা বাজারে বাজারে এই ইন্ডেক্সের ডিলার অথবা শুরু আমরা লোকালি ফার্মেসি করি, আপনারা করতে পারেন। আর কিছুই লাগবে, আপনার পরিবারও চলবে, রুগীর সেবাও চলবে। সুন্দর। তাহলে আমি কয়টা রোগ নিয়ে আলোচনা করলাম? 2টা রোগ। আর বাকি রোগ কটা? এই একটা রোগ আলোচনা করব। সবার রাজি আছি? তো আমরা এই আমি সারা বাংলাদেশ ঘুরছি, দেশ বিদেশ ঘুরছি, অনেকগুলো দেশে গেছি। আমি চোখ বুঝে যদি চিন্তা করি যে আমার কুমিল্লার ছেলেমেয়েরা, আমার জন্মস্থান যেখানে, এটা আমার অহংকার যে কুমিল্লার ছেলেমেয়েরা সব জায়গায় যেখানে যায় রাস্তা দিচ্ছে, এই বৃহত্তর কুমিল্লা যেখানে যাবে। তা আমি একটা গল্প বলব, 1 মিনিট। এই গল্পটা যদি আপনারা হৃদয়ে লালন করে রাখতে পারেন, এই গল্পটা যদি যে সমাজের ভিক্ষু সেও একসময় ধনী হবে, যে মুসি জুতা সেলাই করে সে একসময় অ্যাপেল কোম্পানির মালিক হবে। অর্থাৎ যারা দরিদ্র, এই ভিতরে যে দরিদ্রতাটা ভেঙে যাবে একটা গল্পের মাধ্যমে। আর যারা সফল আছেন এই সফলতার পূর্ণতা করবে। এত জাদুকরী একটা গল্প যেটা আমার জীবন বদলে দিয়েছিল। আজ থেকে 20 বছর আগে আমি গল্পটা শুনেছিলাম আমার কলেজ লাইফে। এই গল্পটা আজকে শেয়ার করবো না পরে একদিন। এক এলাকায় গ্রাম দেশে দরবেশ আছে না, দরবেশ, যারা সবার আগে থেকে সব ভবিষ্যৎ বলে দিতে পারে। ভবিষ্যতে কার কটা বিয়ে হবে বা কার কি রোগ হবে এগুলো বলে দেয়। তো আমাদের এলাকায় একটা মানিকা পাগলা ছিল নাকি, কুমিল্লা ছিলেন নাকি, মানিকা পাগলা ছিল, সে বলে দিতে পারে। তো এই দরবেশ কিন্তু এখনো আছে। তো অন্য এলাকা থেকে একটা লোক আসছে, আইসা সেটা সে দরবেশ হিসেবে পরিচয় করলো। এলাকার লোক তো সহজ সরল, ধর্মবিশ্বাসী, ধর্মবিরু। দরবেশ শব্দ করলেই মানে সবাই স্বাভাবিক। তার কাছে পানি পড়া, ঝাড় ফুক, ডাক পড়া যাওয়া কোনো সিরিয়াল হচ্ছে। এবং সে বলে দিচ্ছে যে আপনার ভবিষ্যতে এই হবে। মানুষের টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে। তো এলাকার 2জন শিক্ষিত ছেলে, যারা আধুনিক যুগোপযোগী ছেলে, সেগুলো গিয়ে এই দরবেশ এসে আমার গ্রামের মানুষ এমনি অভাবী, আর সে কুসংস্কারে সব হয়ে যেতেছে, টেয়া বসে বড় হইতেছে। আজকে দরবেশের ধরাই দিন, গ্রামবাসী নিয়ে আগামী শুক্রবারে বলবো, দেখি ভবিষ্যৎ আসলে বলতে পারি কিনা। তারা 2জনে একটা বুদ্ধি বাইরে, ওই দরবেশের সামনে, গ্রামবাসীর সামনে দরবেশের যদি মিথ্যা প্রমাণিত করতে পারি, তাইলে তো আর আমাদের টাকা পয়সা অপচয় হবে না। গ্রামবাসী যে আমরা এমন একটা জিনিস করবো সে যেন ভবিষ্যৎ না বলতে পারে। কি করতে হবে? তারা 2জন বন্ধু পরামর্শ করলো, হাতের মুঠোতে একটা পাখি নিয়ে দরবেশকে জিজ্ঞাসা করবে, এই দরবেশ, আপনি তো ভবিষ্যৎ বলতে পারেন, বলেন তো আমাদের হাতে পাখিটা জীবিত না মৃত? যদি বলে যে মৃত, তাহলে তো পাখি তো জীবিত, দরবেশ হেরে যাবে। আর যদি বলে যে জীবিত, তাহলে চাপ দিয়ে মেরে ফেলবে। একটা সুন্দর করে গলাটার মধ্যে আমরা ধরিয়া মেরে ফেলি। অর্থাৎ দরবেশকে মিথ্যা প্রমাণিত করবো, দরবেশ বাড়ি গ্রাম ছাড়া করবো। এইবার শুক্রবার মন্দির সব গ্রামবাসী আসলো, দরবেশও আসলো। আর ওই 2জন যুবক এই মুষ্টিবদ্ধ পাখি নিয়ে হাজির হলো। এইবার পরীক্ষার পালা। দরবেশকে বললো যে এই আপনি তো সবার ভবিষ্যৎ বলে দিতে পারেন। তো দরবেশ আস্তে আস্তে মাথায় এমন করছে, আপনি হুজুর আজকে বলতে হবে, এই আমার হাতে একটা পাখি আছে,
এই পাখিটা জীবিত না মৃত আপনি বলতে হবে আছে। তো যারা দরবার সরিয়া উলিয়া গাউস কুতুব হেরা তো একটু ঠান্ডা ব্রেনে হয়, হঠাৎ করে প্রশ্নের উত্তর না দিয়ে উনি চোখ বুঝে ধ্যান করল। অনেকক্ষণ পরে বলল, হে যুবক, তোমার হাতে যে পাখিটি আছে তার এই পাখিটি জীবিত না মৃত সেটা ডিপেন্ড করবে তোমার ইচ্ছার উপরে। তুমি ইচ্ছে করলে পাখিটা জীবিত রাখতে পারো, ইচ্ছে করলে পাখিটা মেরে ফেলতে পারো। এই একটা গল্প থেকে অনেক কিছু শিখার আছে। আমাদের প্রত্যেকের মানুষের ভিতরে একটা মানুষ আছে, ইচ্ছা শক্তি। আপনি ওই ইচ্ছার মাধ্যমে আপনি কি জীবনে সফল হতে চান না গরিব থাকতে চান, আপনার উপর কোনো কালি হয় না। পৃথিবীর কেউ বলে দিবে না এই গোপন সূত্র। আপনার সূত্র আপনাকে আবিষ্কার করতে হবে যে হ্যাঁ আজকে থেকে আমি জেগে উঠলাম, আজকে থেকে আমার গতি কেউ থামাতে পারবে। আমরা এটা করতে চাই কিনা? জোরে একটা করতে হবে। আমি চাই আমাদের ছেলেমেয়েরা, আমার জন্মস্থান বাসস্থানের ছেলেমেয়েরা উজ্জীবিত হবে, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। কি রাজি আছেন আমরা সবাই? তো আমি ঝড়ের রোগটা নিয়ে আলোচনা করবো, যেহেতু কারেন্ট নাই। আমি আরেকটা গল্প, আমি কেন আমার আজকে এই অবস্থা। আমি তো আপনাদেরই সন্তান। আমি আমার গৌরব যে আমার কুমিল্লা জেলার গৌরব, আমি কুমিল্লাকে রিপ্রেজেন্ট করতে পারি সারা বাংলাদেশ নয় সারা পৃথিবী চিনি। আমি একটা গল্প শুনেছিলাম হংকং স্যার, আর জীবন বদলে দেওয়ার মতো। নাইজেরিয়া দেশের নাম শুনছি না? নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের একটা দেশ। নিউজিল্যান্ডে যারা শিক্ষিত, দরিদ্র, ধনী, সব লেভেলের লোক, তারা সব করে ভেড়া পালে। আগে আমরা সবাই গরু ছাগল পালতাম না, সব করে সব লেভেলের লোক ওই দেশে পালে ভেড়া। যারা হাজার কোটি টাকার মালিক, ঘেরাও বিকালবেলা ভেড়ার পাল ছাড়া দেয়। অস্ট্রেলিয়াতে কিন্তু এরকম বিশাল বড় বড় মাঠ আছে, ওই দেশে এমনি বড়। তো এই মাঠের মধ্যে বিকালবেলা ভেড়া ছাড়া দেয়, আর চতুর্দিকে চেয়ার দিয়ে বসে বসা যারা রাজা, বাদশা, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত সবাই ওই চেয়ারে বসে গল্প করে আর ভেড়ার খাবার দেখে। তো তাদের মধ্যে একজন লোক অত্যন্ত গরিব, সে প্রতিদিন অনেক কষ্ট করে একটা ভেড়া পালে। যেহেতু সব গরিব ও ধনী সবাই তো ভেড়া পালে, তো হাজার হাজার লাখ লাখ ভেড়ার সঙ্গে ভেড়াটা হারাইয়া যায় প্রতিদিন। একটা ভেড়া আর অন্যজনের 10,000 ভেড়া, 20,000 ভেড়া একসঙ্গে। তো সে অনেক কষ্ট করে একটা ভেড়া কিনে সব পালন করে পরে ভেড়াটা হারাইয়া যায়। তো কি করবে, আবার 2 দিন 3 দিন 1 মাস টাকা যোগে আবার আরেকটা ভেড়া কিনে আবার ভেড়াটা হারাই যায়। তো সে মনে মনে ভাবলো যে গরিব একটা অভিশাপ, আমি যদি আজকে 10,000 ভেড়া থাকতো তাহলে তো আমার ভেড়ার পাল মানে কি এক কারখানা ফলো করে আইসা গন্ধে গায়ের গন্ধ আছে। ইস, গরিব একটা অভিশাপ। আমি যদি ধনী হইতাম তাহলে তো আর আমার এই অবস্থা হইতো না। সে মন খারাপ করে একটা গাছের নিচে বসে আছে গায়ে হাত দিয়ে। পাশে একজন পণ্ডিত যাচ্ছে, বললো যে এই কিরে আবু, তুমি এমনি গায়ে হাত দিয়ে বসে বসে গেল, গালে হাত দিয়ে। স্যার মনটা খুব খারাপ, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমার কাছে মনে হয় গরিব একটা অভিশাপ। আমি প্রতিদিন একটা ভেড়া কিনে কষ্ট করে আমার ভেড়াটা চলে যায়। আজকে যদি আমি ধনী হইতাম সবাই আমাকে চিনত আর আমার ভেড়াটা দিয়ে যেত। হ্যাঁ, কিন্তু আমি ভেড়া কিনতেও পারি না, কেউ আমাকে নামও জানে না, আর আমার এই অভিশাপ। তো ওই পণ্ডিত বললো, আমি আজকে তোমাকে একটা বুদ্ধি দিয়ে যাবো। বাপের চেয়ে বুদ্ধি বড়, অভিজ্ঞতার চেয়ে বুদ্ধি বড়, শিক্ষার চেয়ে বুদ্ধি বড়। বুদ্ধি মানুষের ভিতরের প্রতিভাকে বিকশিত করে, এই বুদ্ধিটা তুমি শুনবা। জি হুজুর বলেন। সে কানে কানে একটা পরামর্শ দিয়ে দিল। সেই পরামর্শটা কি দিছে পরে একদিন আমি বলবো। আজকে কি সবাই আজকে সব জোরে করতে হবে। কানে কানে পরামর্শ দিল যে আগামীকালকে তুমি যে ভেড়াটা ছাড়বা মাঠে, এটা লাল রং দিয়ে দিবা। লাল রং, ভেড়া সাধারণত একটু সাদা রঙের হয়, লাখ লাখ ভেড়া সাদা রঙের ভেড়া। এইবার পরের দিন আবুলের ভেড়া লাল রং দিয়ে দিছে ছাইরা। ভেড়া একেবারে যাইতে যেতে মাঝখানে চলে গেছে। সব আশেপাশে যারা ধনী, শিক্ষিত, হাজার কোটি টাকার মালিক, যাদের 10,000 ভেড়া, 20,000 ভেড়ার মালিক,
হঠাৎ করে সবার চোখ পড়লো লাল বেড়ার দিকে। এই লাল বেড়াটা কারণে কয় আরো শুনছি ওই যে আবুলের নাকি। ভাই খেয়েছি বেড়াটা তো খুব সুন্দর। এইবার আবুলরে সবাই চিনতে শুরু করছে আর লাল বেড়ার প্রতি সবার খুব মনোযোগ আছে। এই লাল বেড়া যার বেড়া পালানো চলে যায়, এই নাসিরুদ্দিন বলে এই লাল বেড়াটা ওই যে আবুলের দিয়ে আসো দাও, আবুলের বেড়া। আবার বাড়িতে এসে দিয়ে যায়। পরের দিন সলিমুদ্দির বাড়িতে যায়, এই লাল বেড়াটা কারণে ওই যে আবুলের দিয়ে আসো। এইবার আবুলের ভেড়া হারানো যায় না, আর আবুল ওই সমাজের সবচেয়ে সুপরিচিত হয়েছে। গল্পটার তাৎপর্য কি আমরা বুঝেছি কিছুটা? এই পৃথিবীতে 700 কোটি মানুষ, একই রকমের কালার, একই রকমের দুটা চোখ, নাক মুখ, সবাই মানুষ। কেউ কারো খবর রাখবে না। একজনের আঙ্গুলের ব্যথার যন্ত্রণা অন্যের মৃত্যু যন্ত্রণার চেয়ে ভয়ঙ্কর। এই পৃথিবীর মানুষ স্বার্থপর, কেউ কারো খবর রাখবে না। যদি আপনি এই পৃথিবীকে কিছু একটা করতে চান, ওই লাল ভেড়ার মতো রঞ্জিত করতে হবে। শিক্ষায়, দীক্ষায়, প্রজ্ঞায়, কর্মের চমকে সফল হয়ে পৃথিবীর মাটিকে দেখাই দিতে হবে। আমি চাকি, আমি জলিল, আমি আবুল দেখাই দিতে হবে। কে কে দেখাইতে চাই? জোরে একটা করতে হবে। তাইলে আমি মনে করি আমার এই কুমিল্লাবাসী সারা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে এই চিকিৎসা সেক্টরে, এই ইন্ডেক্স প্ল্যাটফর্মে থেকে। আমরা রাজি আছি সবাই? ভেরি গুড, ধন্যবাদ। তো সত্যি আসলে আমি আবেগে আপ্লুত হয়ে যাই। এখানে আমার জন্মস্থান, এই মাটি, এই পানি, এই বাতাস। আমার শৈশবে আমি বড় হয়েছি, আপনাদের ভালোবাসার স্নেহ, প্রেম, ভালোবাসা আমি বড় হয়েছি, আপনাদের মতো অভিভাবক। সুতরাং হয়তো সারা পৃথিবী ইন্ডেক্স নিয়ন্ত্রণ করবে, যেহেতু 214টা কান্ট্রিতে যাচ্ছে, কিন্তু আমি চাই সামনের কাতারে থাকবে আমার কুমিল্লার ছেলেরা। আমি এটাই উদাত্ত আহ্বান করবো। হয়তো কারেন্ট চলে গেছে আজকে, আমি জানি সবার গরম লাগতেছে, সবার ঘাম ঝরতেছে, কিন্তু এই ঘাম রক্ত বাঁচায়। আমাদের পূর্বপুরুষরা এই ঝড় বৃষ্টি তুফানের মধ্যে ঘাম ঝরাইয়া তারা আমাদেরকে লালন পালন করছে। ঘাম রক্ত শোধন করে আমরা হয়তো একটু ঘাম দেবো, সমস্যা নাই, এটা পজিটিভ। কিন্তু আজকে বিস্ফোরণ করবে, আজকের একটা ট্রেনিং এ জীবন বদলে যাবে, আপনার পরিবার বদলে যাবে, সমাজ বদলে যেতে বাধ্য। একটা চিকিৎসা বিজ্ঞানে নীরব বিপ্লব ঘটবে যদি আপনারা পাশে থাকেন, আপনারা দোয়া করেন, আপনারা পরামর্শ দেন। আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান, যে বিনয়ের সঙ্গে বলতে চাই, ইন্ডেক্স জাস্ট একটা প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে থেকে আমরা কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ। বিচ্ছিন্ন থেকে কেউ কখনো বড় হতে পারবে না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি, একটা প্ল্যাটফর্ম ছাড়া সে যত শিক্ষিত, যত অভিজ্ঞ হোক, সে বড় হতে পারবে। যারা শিক্ষিত, যারা অভিজ্ঞ, যারা গরিব থাকে, কারণ তাদেরকে সবাই পছন্দ করে। ভাই আপনার এই কোম্পানিতে আসেন, ওই কোম্পানিতে আসেন, ভাই আমার সঙ্গে আসেন। 2 বছর করে করে 5 দোকানে 10 বছর জীবন থেকে চলে যাবে। আপনাকে নিয়ে যারা টানাটানি করবে, হয়তো তারা বড় হবে, কিন্তু আমার আপনার সময় থেকে 10 বছর চলে যাবে, জীবনে বড় হতে পারবে। এই জন্য স্থির সিদ্ধান্ত নিয়ে, সঠিক একটা প্ল্যাটফর্ম নিয়ে, এরপরে আপনার মেধা প্রজ্ঞা প্রয়োগ করুন, বিস্ফোরণ ঘটে যাবে। এটা গোপন রহস্য বলে দিলাম। সুতরাং এই আমি ইন্ডেক্স প্ল্যাটফর্মটাকে আমি বেছে নিয়েছি। আমরা 2012 সালে এই প্রতিষ্ঠান কিনে নিয়েছি। আমার একটা স্বপ্ন ছিল, আমি 2003 সালে যখন গ্রাজুয়েশন পাস করি, আমি রুগী প্রেসক্রিপশন করি, রুগীরা আরো অসুস্থ হয়ে যায়। আমি যার আন্ডারে পিএইচডি করেছি, আমি ইন্টারভিউ করেছি, সে FCPS করেছে লন্ডন থেকে। হাজার হাজার রুগী তার সিরিয়াল, কিন্তু রুগী ভালো হয়। বিদেশি মেডিসিন লেখে, অনেক বিদেশি মেডিসিন প্রেসক্রিপশন ভরে ওষুধ, রুগী ভালো হয়। আমি একদিন স্যারের প্রশ্ন করি, স্যার এই যে রুগীরা কত কষ্ট করে জমি জমা বিক্রি করে আনে, রুগী যে ভালো হয় না, আমার তো মনটা খুব খারাপ। আমি চিকিৎসা বিজ্ঞানের উপরে মনে ভুল করছি, রুগী ভালো নয় না, আমি এই পেশা থাকতে চাই। সে আমার বললো যে কেন ভালো হয় না জানো? কারণ আমাদের দেশের এই অ্যালোপ্যাথি মেডিসিনগুলো যারা ইন্ডাস্ট্রিতে তৈরি করে, এরা সব ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, অন্য ডাক্তাররা ওষুধ তৈরি করে, কিন্তু রুগী দেয় কে? ডাক্তাররা। ওষুধ তৈরি করে কে? ফার্মাসিস্টরা। কি তৈরি করছে, এটা কত এমজি আছে, কি দিয়ে বানাইছে, এটা বিষে দিছে, এটা ডাক্তার জানে। এই কারণে ডাক্তার যত বড়ই হোক, রুগী ভালো হবে। এই দিন আমি একটা স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন করেছি যে আমি বড় ডাক্তার হতে চাই, আমি একটা ভালো ডাক্তার হতে চাই। আমি নিজের 2 হাতে মেডিসিন তৈরি করব,
এই হাতে রুগী প্রেসক্রিপশন করবো, একটা নিজের চোখ দিয়ে রুগীর হাসি দেখবো। এই একটা স্বপ্ন থেকে আজকে, তখন একটা প্রতিষ্ঠান করতে শত শত কোটি টাকা লাগে, যে আমার স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। 2012 সালে আপনাদের দোয়ায় এই ইন্ডেক্স ল্যাবরেটরিজ আমরা কয়েকজন বন্ধু কিনে নিয়েছি, আমার স্বপ্ন বাস্তবায়ন করেছি। যেই কোম্পানির মেডিসিন আমার নিজের হাতে তৈরি, এবং আমি নিজের হাতে প্রেসক্রিপশন করি এবং নিজের চোখে রুগীর হাসি দেখি। একার পক্ষে সম্ভব না, আপনারা পাশে থাকলেই সেই অসুস্থ মানুষের মুখে হাসি ফুটে দিতে চাই। ইয়েস, সুতরাং ইন্ডেক্স কোনো গতানুগতিক অন্যান্য ফার্মাসিউটিক্যালসের মতো না যে ব্যবসা করবে আর হাজার কোটি টাকা বানাবে। আমার স্যাররা, আমার ব্যক্তিগত যারা পরিচিত, আল্লাহ যোগ্যতার চেয়ে অনেক বেশি দিয়ে দিছে, হাজার হাজার গুণ বেশি দিয়ে দিছে। আমার দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য এত কিছু করা লাগে না। আমি সারা বাংলাদেশ প্রতিনিয়ত এই কাজ করে যাচ্ছি, যেন আমার এই ওষুধগুলো, আমি যে প্রেসক্রিপশন করি, প্রেসক্রিপশনগুলো যেন সবার মাধ্যমে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যায়, সেদিন আমি সার্থক। তো আমি চাই আমার কুমিল্লার ঘরে ঘরে চলে যাবে। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই। তো আশা করি আমরা, হয়তো কারেন্ট আসতে দেরি হবে, তো আমার আরেকটা রুম আমি একটু মৌখিকভাবে আলোচনা করি, আশা করি আপনারা মনোযোগ দিলে অনেক কাজে আসে। সে রুম থেকে আলোচনা করবো। আমরা এই পৃথিবীতে নারী এবং পুরুষ সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। ইন্টেলিজেন্স ডিজাইন, ফাইন টিউনিং, সূক্ষ্ম সমন্বয়কারী মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ। কিসের জন্য সৃষ্টি করেছেন? কে বুদ্ধি করে বলতে পারে? নারী এবং পুরুষ আল্লাহ ইচ্ছা করলে একজন থেকেই সবারই সৃষ্টি করতে পারতেন। আদম থেকেই দুনিয়া সবকিছু সৃষ্টি করছে। হাওয়াকে কেন করেছে? প্রজন্ম রক্ষার জন্য। কিসের জন্য? আজকে আমরা যারা আছি, আমাদের পূর্বপুরুষরা, সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, আজকে যদি প্রজন্ম রক্ষা বন্ধ হয়ে যায়, আগামী 100 বছর পরে পৃথিবী জনশূন্য হয়ে যাবে। লজ্জার কোনো কিছু নাই। পৃথিবীর সব আয়োজন এই প্রজন্মকে কেন্দ্র করে। নারী পুরুষ একজন আরেকজনকে ভালোবাসবে, প্রজন্ম রক্ষা হবে। শুধু মানুষেরই নয়, সকল প্রজন্ম। উদ্ভিদের ক্ষেত্রে সেম দেয়। আমরা গ্রাম দেশে মাচা দেখছি, লাউ গাছের মাচা। এই মাচার মধ্যে দেখবেন 2 ধরনের ফুল হয়, একটা হলো পুরুষ ফুল, একটা হলো স্ত্রী ফুল। এটা আমরা জানি ফুল, পুরুষ ফুল এবং স্ত্রী ফুল। কে সৃষ্টি করছে? আমরা, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এই যখন ফুল, 2 প্রকারের ফুল ফুটে, স্ত্রী ফুলের সৌন্দর্য বেশি থাকে। স্ত্রী ফুলের মধ্যে 7 রঙের একটা সুন্দর রূপ থাকে। দক্ষিণা বাতাস ওই ফুলের মধ্যে লাগে, এই ফুল ধুলা দেয়। এই স্ত্রী ফুল বলে, এই পৃথিবীর মৌমাছি ভ্রমরা, তোমরা কে কোথায় আছো আমার কাছে আসো। কাকে ডাকে? প্রকৃতির ভাষায়, নির্বাক ভাষায় কাকে ডাকে? ভ্রমরাকে, মৌমাছিকে। ওই মৌমাছি দূর থেকে ওই ফুলের সৌন্দর্য অবলোকন করার জন্য ধূর ধূর করে আসে, আসে ওই ফুলের মধ্যে বসে, এসে মধু খায়, সঙ্গে আরেকটা জিনিস নিয়ে যায়। কি নিয়ে যায়? ভেরি গুড, পরাগরেণু, পুংরেণু। পুংরেণু নিয়ে যায়। পুংরেণু নিয়ে যায় না? এইবার মৌমাছি তো খাবার শেষ, পুংরেণু পেয়ে গেল, চলে যাওয়ার কথা ছিল। তাৎক্ষণিকভাবে ওই মাচার মধ্যে যে এই পুরুষ ফুলের প্রশ্ন, পুরুষ ফুলের পুংরেণু নিয়ে গেল না, ওই ফুলের মাচার মধ্যে স্ত্রী ফুলের মধ্যে সৌন্দর্য বেড়ে যায় কয়েকদিন। তখন দক্ষিণা বাতাস আর পুরুষ ফুলে লাগে। এক্সকিউজ মি, দক্ষিণা বাতাস এখন কোন ফুলে লাগে? স্ত্রী ফুলে। স্ত্রী ফুলের সৌন্দর্য বেড়ে যায়। এই মৌমাছি এখন ওই স্ত্রী ফুলে যায়। যাওয়ার পরে এখন কি মধু পেতে যায়? ওই যে পুংরেণু, ওটা দেওয়ার জন্য যায়, অস্থির হয়ে যায়। দেওয়া শেষ হওয়ার পরে কি হবে? 2 দিন পরে ওই ফুলের সৌন্দর্য নাই। যেই ফুলগুলি এত সুন্দর ছিল, আস্তে করে চুপসে যায়। 1 সপ্তাহ পরে ফুলগুলো ঝরে যায়। কিছুদিন পরে আসে ফল। আমরা সে মানব রূপী ফল। আমার বাবা কোন এক নিশিত রজনীকে আমার মাকে 1 ফোঁটা নাপাক জল দান করেছিলেন। যে জলের মধ্যে আমি 40 কোটি আমি ছিলাম। সংগ্রাম করে মায়ের মাতৃগর্ভে আমি এসেছি, সংগ্রাম করে স্ট্রাগল করে।
সুতরাং আমরা সবাই বিজয়ীর বেশি পৃথিবীতে এসেছি। ইয়েস, আমাদের জন্য আরেকটু করতালি চাই। সুতরাং একথা বলার উদ্দেশ্য হচ্ছে লজ্জার কোনো কিছু নাই। আমরা নারী পুরুষের যে গোপন রূপ দেখেছি, এই নারী পুরুষের কিছু হরমোন আলাদা আলাদা আল্লাহ তাআলা দিয়েছে যেন একজন আরেকজনের দিকে আকর্ষণ হয়। এত দোষের কিছু না, দোষের কিছু নাই। পুরুষের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন এবং অ্যাড্রিনালিন, মহিলাদের হরমোন হচ্ছে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাক্টিন, লুটিনাজিন হরমোন। এই হরমোনগুলো আল্লাহ তাআলা দিয়েছে। যদি কোনো কারণে টেস্টোস্টেরন হরমোন কমে যায় পুরুষের ক্ষেত্রে, তাহলে ওই পুরুষের কিছু রোগ হবে, নাইট পাস বা স্বপ্নদোষ বলি আমরা, অথবা ওয়েট ড্রিপ, অথবা ডিসচার্জ। এই প্রস্রাবের আগে পরে ক্ষয় হবে, রাতের সাবকনসিয়াস মাইন্ডে হবে, ফলে শরীরের ভিটামিন, ক্যালসিয়াম, জিঙ্ক সব ধরে যাবে। যেই ছেলেরা চঞ্চল ছিল কিছুদিন পরে নির্জীব হয়ে যাবে, মেধা শূন্য হয়ে যাবে, কোনো কিছু মনে রাখতে পারবে না। ঠিক মায়েদের ক্ষেত্রে সেম দেয়। যখন তার হরমোন সিক্রেশন কমে যাবে, তার মিস্টুয়াল যে সার্কেল এটা নিয়মিত হবে, তার হোয়াইট ডিসচার্জ হবে, আমরা যেটা লিকুরিয়া বা সাদা স্রাব বলি। এতে কি হবে, ওই মেয়ের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, গ্লেজ নষ্ট হয়ে যাবে। এভাবে অনেক রোগ আস্তে আস্তে হতে থাকে, তদমক হয়ে যায়, রুগী বুঝতে পারে। 100 জনের মধ্যে 90 জন রুগী, কিন্তু কেউ কারো কাছে লজ্জায় বলে না। কি আমাদের কি লজ্জা করা উচিত? লজ্জা করলে কিন্তু রোগটা হবে না। এভাবে এই নারী পুরুষের মূল হরমোন টেস্টোস্টেরন এবং এস্ট্রোজেন, এই দুইটা হরমোন প্রধান হরমোন। পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন। এই দুইটা হরমোন কে কন্ট্রোল করে? আমাদের ব্রেন। আমাদের ব্রেন থেকে অক্সিটোসিন হরমোন নিঃসরণ হয় সবার, মহিলা পুরুষ। অক্সিজেন মানে, অক্সিটোসিন মানে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার। আচ্ছা, অক্সিটোসিনের মূল উপাদান হলো কার্বন। কয়টা থাকে? কার্বন কয়টা? 43টা কার্বন থাকলে পুরুষ অথবা মেয়ে একদম ফ্রেশ থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা মিস ইউজের কারণে মাস্টারবেশন, নাইট পাস বা মিস ইউজের কারণে এই কার্বন 43টা থেকে কমতে কমতে 20টা দেয়, 20টাতে কমতে কমতে 10টা আসে। তখন কি হয়? দেখতে যাবে পুরুষ আসলে হিজড়া, মানে তার আসলে কোনো অ্যাক্টিভিটিস নাই। কি হিজড়া দ্বারা প্রজন্ম রক্ষা হবে? হিজড়া প্রজন্ম রক্ষা হবে? থার্ড জেন্ডার নিয়ে হবে না। এই কারণে কি করতে হবে? যাদের এই কার্বন কমে গেছে, আমরা জানি না কার কার্বন কমে গেছে। যারা স্বামী স্ত্রী মেলামেশার সময় সেক্সুয়াল ট্রান্সমিটার টাইমিং হচ্ছে 18 মিনিট, যদি সময়টা কমে যায় 1 মিনিট 2 মিনিট, বুঝতে পারছে রুগী তার স্পার্মের মোটিলিটি কমে গেছে, লিকুইড হয়ে গেছে, তার বাচ্চা কনসেপ্ট করবে না, ইনফার্টিলিটি বন্ধাত্ম। পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে সেম নেই। বিয়ে শাদী হবে, বছর বাই বছর বাচ্চা হবে, অনেক রুগী সংখ্যা বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কার্বন 43টা যদি থাকে, দিস ইজ লাভ। এই ভালোবাসা স্বামী স্ত্রীর গভীরতা বাড়ায়। ফিজিক্যাল রিলেশন কনভার্ট ইনটু দ্য মেন্টাল রিলেশন, কনভার্ট ইনটু দ্য স্পিরিচুয়াল রিলেশন। স্বামী স্ত্রীর রিলেশন আজীবন থাকে এরকম। তো আমরা বিশেষ করে এই ফ্রেম যদি ভেঙে যায়, তাহলে আমরা অনেকেই ধ্বজভঙ্গ রোগী বলি। আমাদের অনেক ছেলেমেয়েরা ইম্পর্টেন্স এই ধ্বজভঙ্গ রোগে ভুগতেছে, বাবা মা জানে। ছেলের বউ দেখবে বিয়ে করা যায় শখ করে। আচ্ছা, এটা বিয়ে করা কি শখের জিনিস? একটা মেয়ে 20 বছর 22 বছর অপেক্ষা করে ওই বাসর বাড়িতে একটা ছেলের জন্য। এই বাসর বাড়িতে বিছানাটা যদি টান টান থাকে, খুশি হবে কেউ? ওই মুহূর্তে একটু কি খারাপ লাগতেছে, লজ্জা লাগতেছে নাকি? এলোমেলো চায়, সবাই চায়, বাবা মা চায়, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন সবাই চায় বিছানাটা এলোমেলো হয়ে যায় এবং প্রজন্ম রক্ষা হয়। হ্যাঁ, তো আমাদের দেশের সবগুলা বাধা ভূতে যারা ধ্বজভঙ্গ রোগী বিয়ে করে, তো পরের দিন বিয়ে করার পরে এত তো ধ্বজভঙ্গ রোগী, বাবা মা তো জানে না, বিয়ে করে দিছে। বাসরাতি করতেছে, জানো বউরে কয় কি, আমি ছোটকালে না ওই যে ডাব গাছটা ডাব চুরি করছি, রাত্র মধ্যে 12টায় ডাবের গল্প করতে হইতেছে। তো বউ আর কি মনে করবে? ও আচ্ছা ডাব চুরি করছে, ভালো হয়েছে, তারপরে গল্পটা শুরু করো। তো এতে পরের গল্প মনে তো গল্প তো বউ পছন্দ করে, জানো ছোটকালে